আমরা যে আশঙ্কায় আছি যে বাংলাদেশ আপনার একটা গৃহযুদ্ধের মুখোমুখি, বাংলাদেশ ইন্ডিয়ার ইনভেশনের মুখোমুখি, ভারত থেকে ভারতের সেনাবাহিনী যে কোনো সময় বাংলাদেশে আক্রমণ করতে পারে বলে আমাদের একটা আশঙ্কা আছে। শেখ হাসিনা তো প্রতি মুহূর্ত বেসিক্যালি শেখ হাসিনা এই কাজটাই করার চেষ্টা করতেছেন যে এইখানে একটা অরাজকতা তৈরি হবে এবং সেই অরাজকতার সুযোগে তিনি ইন্ডিয়ান সেনাবাহিনীকে বা এখানে ইন্ডিয়ান সেনাবাহিনী এখানে আসলে ইনভেড করবে, এখানে তাদের একটা পুতুল সরকার বানাবে, যে জিনিসগুলো আমরা পৃথিবীর বিভিন্ন দেশে এই একই ড্রামা বারবার বারবার দেখে আসছি। জাহাঙ্গীরনগরের ছাত্রদল নির্বাচন স্থগিত ঘোষণা করেছে, বয়কট করেছে। কর্তৃপক্ষ নির্বাচন চালিয়ে গিয়েছে এবং কর্তৃপক্ষ চাইলেও তো নির্বাচন বন্ধ করতে পারত। না, কেন বয়কট, মানে কর্তৃপক্ষ কেন নির্বাচন বাতিল করবে না? আমার কাছে মনে হচ্ছে যে কর্তৃপক্ষ খুব রাইট ডিসিশন নিছে। একটা সময়ের জন্য ওইখানে কিছুক্ষণের জন্য ভোট স্থগিত বা ভোট আপনার বন্ধ রাখা হয়েছিল, ভোট গ্রহণটা বন্ধ রাখা হয়েছিল সুনির্দিষ্ট একটা অভিযোগের কারণে। সেই জিনিসটা সেই সময়টা যখন পার হয়ে গেছে, সেটা যখন রিজলভ করা গেছে, আমি তো দেখলাম যে 5টা পর্যন্ত ভোটারের লাইন ছিল। মানে 2টার দিকে সম্ভবত বললো যে 50% ভোট অলরেডি কাস্ট হয়ে গেছে এবং 5টা পর্যন্ত মানে সময় শেষ, তখনও কিন্তু ভোটারের লাইন ছিল এবং সবাই ভোট দিতে পারছেন যারা যারা আসলে ভোট দিতে চাইছেন। সো এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ যে যারা আসলে ভোট দিতে চান তারা কি আসলে ভোটটা দিতে পারেন কিনা, ওই জায়গাটায় কোনো হ্যাম্পার হচ্ছে কিনা, ওগুলো কাউন্ট হচ্ছে কিনা। ভোট কাউন্ট নিয়ে যদি কোনো প্রবলেম থাকে সেইটা আমি মনে করি যে মেজর ইস্যু। কিন্তু ধরেন যে যে অভিযোগগুলো আসছে এগুলোকে আমি খুব বড় অভিযোগ বলে মনে করি না, বরঞ্চ এইটা হচ্ছে যে এক ধরনের মনে করেন যে মুখ রক্ষা করার জন্য তাদের একটা প্রচেষ্টা ছিল, যে তারা বুঝতে পারছিলেন যে তারা একটা গোহারা হাঁটতেছেন এবং সেটা মানে মুখ রক্ষার জন্য তারা তখন এই ধরনের একটা অভিযোগ করছেন বলে আমার কাছে মনে হয়েছে। জিয়ার আদর্শ বিক্রি করে বিএনপি দেশকে 5বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল। পীর সাহেব চরমোনাই, আপনার প্রতিক্রিয়া কি? না, পীর সাহেব চরমোনাই মানে যে কথাটা বলছেন কথাটা তো আসলে এক্স্যাক্টলি এরকম না। প্রথম চ্যাম্পিয়ন তো হয়েছে আসলে আওয়ামী লীগের আমলে, বা আওয়ামী লীগের আমলের রেজাল্টটা থেকেই আসলে প্রথম বাংলাদেশ আসলে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। এবং বিএনপির আমলে ধরেন যে এটা আরো অন্তত 4বার কন্টিনিউ হয়েছে। সো বিএনপির অবশ্যই দায় আছে, কিন্তু এটা শুধুমাত্র বিএনপির দায় না, বিএনপি এবং আওয়ামী লীগের দায়। এবং এইটা আসলে বাংলাদেশের যে সামগ্রিক যে রাজনীতির ব্যবস্থা এতদিন ধরে ছিল, যে রাজনীতিটা হচ্ছে যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনি খরচ করবেন এবং লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনি ক্ষমতায় গিয়ে তার চেয়ে আরো 10 গুণ 20 গুণ পারলে 100 গুণ 1000 গুণ আপনি আসলে সেখান থেকে আবার লুটপাট করবেন, পাচার করবেন। এই যে বাংলাদেশের রাজনীতি ছিল, যেটা এই ডাকসু ইলেকশনের মাধ্যমে বাংলাদেশের জনগণ না, বাংলাদেশের ছাত্র সমাজ বা ঢাবির ছাত্ররা এবং আমার ধারণা যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও আসলে এই জিনিসটা মানে প্রমাণ করবে যে এই রাজনীতি বাংলাদেশে আর চলবে না। আমি মোটামুটি নিশ্চিতভাবে বলতে পারি যে বড় বড় সমাবেশের যে রাজনীতি, এগুলোর আর বাংলাদেশে আসলে গুরুত্ব থাকবে না। আপনি মানুষের কাছে কতটুকু আসলে পৌঁছাইতে পারছেন আপনার কথায়, আপনার কাজে, আপনার আচরণে, আপনার ব্যবহারে, আপনার যে পলিসি, আপনার যে ভবিষ্যৎ নিয়ে আপনার যে মানে স্বপ্ন, আপনি যে জিনিসটা মানুষকে আসলে দেখাইতে চান, এগুলো হবে যে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সো বাংলাদেশের রাজনীতিতে বড় দলের যে একটা সংজ্ঞা ছিল, এটা এখন পাল্টে যাবে। জাতীয় ঐকমত্য কমিশনে আমাদের 3য় পর্যায়ের আলোচনাটা শুরু হয়েছে। এইটা হচ্ছে যে জুলাই সনদ কিভাবে আসলে বাস্তবায়িত হবে। এবং এইখানটায় শুরু থেকে আমাদের ধরেন যে বিভিন্ন ডিভিশনের জায়গাগুলো ছিল, ডিভিশন না বলে আসলে মতানৈক্য, যে এক এক দল আসলে এক এক রকমভাবে আপনার জুলাই সনদ বাস্তবায়ন করতে চায়। কেউ চায় হচ্ছে নতুন সংবিধান, কেউ চায় হচ্ছে যে নিজে ক্ষমতায় গিয়ে সে আসলে এটা করবে। আমরা বলছি যে দুইটার মাঝামাঝি একটা জায়গা খুঁজে বের করা যায় কিনা, যেটা হচ্ছে যে একই সঙ্গে আপনার ক্ষমতায় যাওয়াটাও আমরা নিশ্চিত করতেছি বা এটাকে বিলম্বিত করতেছি না, অ্যাট দ্য সেম টাইম যে আমরা যে মনে করি যে কেউ একজন ক্ষমতায় থাকলে ক্ষমতায় গিয়ে নিজের ক্ষমতা কাটবে। রাষ্ট্র সংস্কার মানে কি? রাষ্ট্র সংস্কার মানে হচ্ছে যে প্রথমত যিনি আসলে ক্ষমতায় আছেন তাকে জবাবদিহি করা, তার ক্ষমতাকে কাটা, তার ক্ষমতার মধ্যে একটা ধরেন যে ক্ষমতার একটা ভারসাম্য তৈরি করা। সো এই আমাদেরও উদ্বেগ এবং তাদেরও উদ্বেগ, এই দুইটার একটা মাঝখানের জায়গা হচ্ছে যে আপনার একই ইলেকশনে জাতীয় নির্বাচন এবং হচ্ছে যে আপনার সংবিধান সংস্কার সভা যে ইলেকশন, এটাকে আপনি যেই নামই দেন, নাম নিয়ে আমাদের সমস্যা নেই। আমাদের হচ্ছে যে চরিত্রটা কি, কাজটা কি, সেটার বিষয়। সো আমরা যেটাকে বলছি জাতীয় জাতীয় ইলেকশন এবং সংবিধান সংস্কার সভার যে ইলেকশন, একটাই ভোট, কিন্তু কি হবে
একই রকম, ভোটারদের কাছে কোনো ডিফারেন্স নেই। ভোটাররা কিন্তু ওই যে মনে করেন যে ধানের শীষে ভোট দিবে কিংবা পাল্লায় ভোট দিবে, কিংবা ধরেন যে আমাদের মার্কা হবার কথা হচ্ছে যে ঢেকি, ঢেকি মার্কায় ভোট দিল, এরকম শাপলায় ভোট দিল। দেওয়ার পরে যেই আমরা আসলে সংসদ সদস্য নির্বাচিত হইলাম 350 জন, আমরা প্রথম 3.5 মাস, 3 মাস, 6 মাসও হইতে পারে, এই সময়ের মধ্যে আমরা এই জুলাই সনদটাকে বাস্তবায়ন করব, সংবিধানে এটাকে ইনকর্পোরেট করব, এবং যে যে বিষয়গুলোতে দ্বিমত আছে বা নোট অফ ডিসেন্ট আছে সেগুলো আলাপ আলোচনার ভিত্তিতে একটা জায়গায় নিয়ে এসে সেগুলোকেও ইনকর্পোরেট করার চেষ্টা করব। সো এরপরে এই 3 মাস পর্যন্ত কিন্তু আমরা কেউ ক্ষমতা চর্চা করব না, সরকার গঠন করব না, আমরা সংসদ সদস্য, কিন্তু আমরা তখন হচ্ছে গণপরিষদ বা সংবিধান সংস্কার সভার সদস্য হিসেবে কাজ করবো 3 মাস। 3 মাস পরে সংবিধান হয়ে গেল, তারপরে গিয়ে আমরা আসলে সরকার গঠন করব, যারা যারা মানে সরকারের হবেন তারা এরপর থেকে সরকার পরিচালনা করবেন। তাহলে যেটা হয় যে সব পক্ষের জন্য মাঝামাঝি একটা জায়গায় কিন্তু আমরা আসলে খুঁজে পাই, যে একটা পক্ষ মনে করছে যে, আমরা যেটা মনে করছি যে কেউ দলীয় সরকার আসলে নিজের ক্ষমতা কাঠামো কাটবে না, আর বিএনপি ধরেন যে মনে করছে যে, বিএনপি মনে করছে যে ধরেন যে তাকে নির্বাচন মানে জিতে আসা, তার জিতে আসাটা তার সরকার গঠনটাকে পেছানোর জন্য বা নির্বাচনটাকে পেছানোর জন্য এই যে আয়োজন, এই যে আলাপগুলো, এই দুইটার মাঝামাঝি দুইটা ইস্যুকে আসলে রিজলভ করা হয়। কিংবা যারা বলছে যে একটা নতুন সংবিধান তার লাগবে, নতুন সংবিধানের যে অবাস্তবতা, এই জিনিসগুলো সবকিছু মিলায় এইটা হচ্ছে যে খুব জাস্টিফাইড একটা সলিউশন বলে আমাদের কাছে মনে হয়। এবং আমরা এটা আগেও প্রস্তাব করছি, কিন্তু আমরা গতকালকে কমিশনে যে জায়গাটায় গুরুত্ব দিছি সেটা হচ্ছে যে ভাই, আমাদের সবার পার্টি পজিশন আপনারা জানেন, সবাইকেই বলছি, আমরা সব পার্টিগুলোকে বলছি, কিন্তু আমাদের আসলে যেটা লাগবে, কেউ তো কোনো কারো পার্টি পজিশন ছেড়ে আরেকজনের পার্টি পজিশনে না যাওয়ারই সম্ভাবনা। কিন্তু আমাদের আমাদের সংকট দেখেন দুইটা। এক হচ্ছে যে আমাদের যে সংবিধানের সংশোধনীর যে একটা রীতি আছে, সিস্টেম আছে, সাংবিধানিকভাবে আছে, এই সংশোধনী চাইলে পরবর্তী সরকার বাতিল করে দিতে পারে, তাই না? আবার একটা সংশোধনীর মাধ্যমে 2/3 মেজর দিয়ে বাতিল করে দিতে পারে। এই সংশোধনী চাইলে, এটা যদি একটা মেজর সংশোধনী হয়, যে আপনি আপার হাউস লোয়ার হাউস, এটা তো খুব বড় একটা সংশোধনী, মানে সংশোধনী হিসেবে এটা অনেক বড় একটা জিনিস, এটাতে মৌলিক চরিত্র, সংবিধানের মৌলিক চরিত্র, রাষ্ট্র কাঠামোর মৌলিক চরিত্রের জায়গাগুলো কিন্তু চেঞ্জ হয়ে যায়। আপনার ধরেন যে আমরা যে প্রধানমন্ত্রীর ক্ষমতাকে কাটছাট করার চেষ্টা করতেছি, জবাবদিহিতার জায়গায় আনার চেষ্টা করতেছি, আমরা যে প্রধানমন্ত্রীকে জবাবদিহিতার মধ্যে আনার চেষ্টা করতেছি, এবং প্রধানমন্ত্রীর টিনিওর, যে তিনি 10 বছরের বেশি আসলে থাকতে পারবেন না যে কোনো একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে তার লাইফ টেনে, এই জায়গাগুলো তো আপনার সংসদে, মানে এগুলো তো হচ্ছে প্রথমত এগুলো মেজর চেঞ্জ, এবং এগুলো আপনি দলীয় সংসদের অধীনে, মানে দলীয় সরকারের অধীনে আপনি তো এগুলো আসলে বাস্তবায়ন পাশ করে আনতে পারবেন না। সো এই জন্য দলীয় সরকার হবার আগেই তাকে আসলে গণপরিষদ বা সংবিধান সংস্কার সভা যে নামই দেন, এই নামের মাধ্যমে যদি আপনি এই কাজটা করে নেন, তখন কিন্তু তিনি আর প্রধানমন্ত্রী না, বা তার দল সরকারে নাই। সো তাদের মধ্যে একটা ধারণা থাকবে যে আমি যত তাড়াতাড়ি এই জিনিসগুলো সমাধান করব, তত তাড়াতাড়ি আমি সরকার গঠন করতে পারবো। এই তাড়নার জায়গা থেকে দেখা যাবে যে 3 মাসের মধ্যে, 3 মাস ওয়েল এনাফ, গুড এনাফ সময়, 3 মাসের মধ্যে যদি আমরা আসলে এই কাজগুলো সমাধান করতে পারি, তারপর সরকার গঠন করি, তাহলে কিন্তু আমরা এখন যে জায়গায় আছি সেই জায়গা থেকে একটা বড় একটা যাত্রা আমাদের শুরু হবে। আমরা যে আশঙ্কায় আছি যে বাংলাদেশ আপনার একটা গৃহযুদ্ধের মুখোমুখি, বাংলাদেশ ইন্ডিয়ার ইনভেশনের মুখোমুখি, ভারত থেকে, ভারতের সেনাবাহিনী যে কোনো সময় বাংলাদেশে আক্রমণ করতে পারে বলে আমাদের একটা আশঙ্কা আছে। শেখ হাসিনা তো প্রতি মুহূর্ত, বেসিক্যালি শেখ হাসিনা এই কাজটাই করার চেষ্টা করতেছেন, যে এইখানে একটা অরাজকতা তৈরি হবে, এবং সেই অরাজকতার সুযোগে তিনি ইন্ডিয়ান সেনাবাহিনীকে, বা ইন্ডিয়ান সেনাবাহিনী এখানে আসলে ইনভেড করবে, এখানে তাদের একটা পুতুল সরকার বানাবে, যে জিনিসগুলো আমরা পৃথিবীর বিভিন্ন দেশে এই একই ড্রামা বারবার দেখে আসছি। সো এরকম একটা দুর্যোগের মধ্যে, এবং ইন্ডিয়ান সেনাবাহিনী যদি এখানে ক্ষমতায় মানে দখল করে, কিংবা তাদের পুতুল সরকার যদি বানায়, আপনার কি ধারণা সেটা কি বিএনপিকে দিয়ে বানাবে? কিংবা ধরেন যে এই যে নাগরিক পার্টির নেতাদেরকে দিয়ে বানাবে? না, ইফ এনিথিং নাগরিক পার্টির নেতাদেরকে একজনকে ধরে, বিএনপির নেতাদেরকে একজনকে ধরে, আমাদের সবাইকে একজনকে ধরে ফাঁসিতে ঝুলাবে। সো এই দুর্যোগের দিকে কি আমরা আসলে বাংলাদেশকে ঠেলে দিতে চাই? আর আমাদের ফাঁসির কথা বাদ দেন, বাংলাদেশের কি অবস্থা হবে? বাংলাদেশের যদি গৃহযুদ্ধ হয়, রাস্তায় রাস্তায় এত একটা ঘনবসতিপূর্ণ একটা দেশ, আমাদের তো বিশাল বড় একটা দেশ না যে আমাদের লুকানোরও জায়গা আছে, সেটা না, আমাদের আন্ডারগ্রাউন্ডে যে আপনার টানেল আছে সেটাও না। সো আমাদের প্রত্যেকটা মানুষকে ধরে ধরে খুন করে ফেলা খুব সম্ভব, খুবই সম্ভব। এইরকম একটা দুর্যোগের দিকে আমরা ধরেন যে বাংলাদেশকে নিতে চাই না দেখেই আমরা ধরেন যে একটা
মধ্যমপন্থী। এবং আমরা এটাই সবাইকে বলছি যে আপনারা এই দুইটা যে বিপদের কথা বললাম, এক হচ্ছে আপনার এই সংশোধনী যদি করেন এটা পরবর্তী সরকার বাতিল করে দিতে পারে, এটা যদি সংশোধনীর চেয়ে বেশি মাত্রার হয় এটা আপনার বিচার বিভাগ বাতিল করে দিতে পারে। এই জায়গা থেকে এই দুইটা কনসার্নের জায়গা মাথায় রেখে যদি আপনারা আসলে নিজের পার্টি পজিশনটাকে যত স্যাক্রিফাইস করা যায় সেভাবে যদি আপনারা দায়িত্বশীলতার সঙ্গে যদি দেখেন যে বাংলাদেশের মানুষের জন্য আসলে কোন জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেভাবে যদি আপনারা চিন্তা করেন তাহলে নিশ্চয়ই আমরা একটা সমাধানে যাইতে পারবো।